আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকের লাইভ ক্লাস করবো আজকে। এর আগে আমরা ঘোষণা দিয়েছিলাম। তো এই টপিকটা হচ্ছে বিন্যাস। বিন্যাসের আজকে আমরা প্রথম ক্লাস করব। আমাদের এই আজকের ক্লাসটা আমাদের পেইড কোর্সের একটা ক্লাস। আমরা আমাদের পেজে নিয়মিত বিভিন্ন ভিডিও ক্লাস আপলোড দেই। তো অনেকেই দেখা যায় যে এই প্রশ্ন সমাধানের ক্লাসগুলোতে ততটা কমফোর্ট ফিল করে না যতটা কমফোর্ট ফিল করে একটা টপিকের বেসিক আলোচনা সহ সমাধান থাকলে। তো আমরা আমাদের গ্রুপে পেজে একটা জরিপ চালাইছিলাম যে বিন্যাস, সমাবেশ, অসমতা এবং সম্ভাব্যতা এই হায়ার ম্যাথের টপিক গুলাতে কে কোন টপিকের ক্লাস করতে চান। তো অধিকাংশ জনের রেসপন্স ছিল বিন্যাস এবং অসমতা। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে বিন্যাস এবং অসমতা টপিকের বেসিক আলোচনাগুলা সহ প্রথম ক্লাসটা আমরা সবার সাথে শেয়ার করব। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে বিন্যাসের প্রথম ক্লাসটা নিতেছি। আপনারা যারা সামনে 50তম বিসিএস এবং 47তম রিটেন পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিতেছেন তারা আমাদের আজকের এই ক্লাসটা থেকে অনেক বেশি উপকৃত হবেন। তো আশা করি সবাই আমাদের আজকের এই ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের পরিচিত সবাই এই ক্লাসটা করার সুযোগ পায়। আমাদের হাইরুক্স বেসিক ম্যাথ বইয়ের 7ম এডিশন বইটা যাদের কাছে আছে তারা 747 নাম্বার পৃষ্ঠা বের করে বইয়ের সিরিয়াল ধরে ধরে ক্লাস করতে পারেন। আমাদের যে পেইড কোর্সের ক্লাসটা করাই এটা আমাদের বইয়ের সিরিয়াল ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেই। তো আপনারা 747 নম্বর পৃষ্ঠা বের করে বই থেকে ক্লাসটা করতে পারেন। তো আমাদের বইয়ের শুরুতে এই টপিকটাতে আমাদের বিন্যাসের উপর যে যত স্টাইলে প্রশ্ন আসে মানে বিভিন্ন পরীক্ষায় আসে সাধারণত সেই প্রশ্নগুলো দেওয়া আছে। এরপরে প্র্যাকটিস পার্ট এবং মডেল টেস্ট দেওয়া আছে। তো প্রাথমিক আলোচনা, পারমুটেশন কি, বাস্তবে প্রয়োগ, এগুলো সবগুলো বিষয় আমরা আলোচনা করব। সবার শুরুতে আমরা দেখবো যে বিন্যাস জিনিসটা আসলে কি, এটা কোথায় কাজে লাগে, বিন্যাস দ্বারা আসলে কি বোঝায়। ঠিক আছে, আচ্ছা। তো বিন্যাসের ইংরেজি হচ্ছে পারমুটেশন। ঠিক আছে, বইয়ের শুরুতে সুন্দর করে সমাধান দেওয়া আছে, বলা আছে মানে ডেফিনেশন দেওয়া আছে। আপনারা তো স্ক্রিন ছোটর কারণে দেখা পাচ্ছেন না, আমি বোঝাই দিতেছি। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। এখানে প্রথমে ফন্ট গুলো একটু ছোট দেখাচ্ছে। তো বিন্যাস জিনিসটা হচ্ছে যে কতগুলো বস্তু বা জিনিস থেকে, এখানে কয়েকটা এলোমেলো করে কিছু বস্তু আছে, এটা থেকে কতগুলো বস্তু থেকে কিছু সংখ্যক নিয়ে অথবা সবগুলোই নিয়ে সুন্দরভাবে বিন্যস্ত করার প্রসেসিংটাকেই বলা হয় বিন্যাস। এমনি নাম শুনে আমরা বুঝতেছি বিন্যাস মানে বিন্যস্ত করার পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা। তো এখন বিন্যস্ত কিভাবে করা যায়, কোন জিনিসগুলো আমরা বিন্যস্ত করি নরমালি। সাপোজ আপনার টেবিলের উপরে যদি এলোমেলো বই থাকে, আপনি ওটা গুছায় রাখেন না, আপনার মা এসে বলে এই বইগুলো এইভাবে গুছাইছিস কেন, এইভাবে গুছাইলে তো বেশি ভালো হইতো। যার বই সে আসে, আরেকজন আপনার বোন আসে বলতেছে কালকে আমার এই ক্লাসটা আগে আছে, এই বইটা তো সামনে রাখা লাগতো। তার মানে ভিন্ন ভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গির কারণে গুছানোর স্টাইলটা ভিন্ন ভিন্ন হইতে পারে। তো এখন আমি যদি বলি যে সর্বোচ্চ কত ভাবে গোছানো যাবে, এই যে কত স্টাইলে গুছানো যাবে, এই স্টাইলটাকে আমরা আজকে শিখব। তো এই গুছাগুছি বা সাজানো মাধ্যমে আমরা মানে মূলত আসলে কোন জিনিসগুলো নিয়ে কাজ করি সেটা আমরা দেখব। দেখেন আমরা কিভাবে অবচেতন মনে সবসময় বিন্যাসের সাথে আছি। সেটা হচ্ছে যে আমাদের যে মোবাইল নাম্বার আছে না, মোবাইল নাম্বার গুলো দেখেন একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে শুরু হয় এবং 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিট গুলাই কিন্তু এলোমেলো করে ইউজ হয়। তো এইটার মধ্যে যদি একটা সুবিন্যস্ত রুলস না থাকতো তাহলে একই নাম্বারের অনেকগুলা ফোন নাম্বার হয়ে যেত, অথবা এত কোটি কোটি নাম্বার বানানো সম্ভব হইতো না। এবং আপনারা দেখবেন যে যত ভোটার আইডি কার্ড, লাইসেন্স নাম্বার মানে ডিজিট দিয়ে যত কিছু তৈরি করা যায়, পাসওয়ার্ড, ঠিক আছে, কোড নাম্বার, বার কোড, আপনার যে কলমের মধ্যে কোড থাকে, মানে যে কোনোখানে ইলেকট্রিক পণ্যের মধ্যে যে কোড থাকে, ইউনিক নাম্বার, যেটা দ্বারা একটা নির্দিষ্ট জিনিসকে আইডেন্টিফাই করবে। তো এই ধরেন আছে যে আপনি একটা ফ্যান নিছেন, ফ্যানটাতে যদি নির্দিষ্ট একটা নাম্বার না থাকে সবগুলা ফ্যানের আলাদা আলাদা করে, তো ফ্যানের যে ওয়ারেন্টি কার্ড দিবে ওইটা কিভাবে দিবে। তো এই জন্য এই যে নাম্বারটা যখন বিল্ড আপ করা হয়েছে তখন অবশ্যই পারমুটেশনের মাধ্যমে করা হয়েছে, না হলে এত লাখ লাখ কোটি কোটি নাম্বার বানানো সম্ভব না। প্লাস অনেক নাম্বার রিপিট হয়ে যেত অথবা অনেক নাম্বার তৈরি হতো না। তো এই যে প্রসেসিংটা, এটা তো একটা শিখতে হবে, তাই না? তো
তো আমরা একেবারে খুব বেসিক থেকে বিষয়গুলো শিখবো। আজকের ক্লাসে আমরা দেখব যে ওই যে বড় বড় বিভিন্ন ধরনের নাম্বার তৈরি করা হয়, এগুলোর শুরুটা কি, কনসেপ্টটা কি, কিভাবে এটা ডেভেলপ হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা শুরুতে দেখি, আরো খুব প্র্যাকটিক্যালি বিষয়টা বলি। ধরেন আছে যে তিনজন বন্ধু এ বি সি, এদেরকে এখন একটা লাইনে দাঁড় করাইতে হবে। তো এই এবিসির মধ্যে তিনজনকে একটা লাইনে দাঁড় করাইতে হবে। এখন কিভাবে দাঁড় করানো সম্ভব? এখানে এবিসি দিয়ে আমরা তিনজন বন্ধুর কথা বলতেছি। আপনি তিনটা কলমের কথা বলতে পারেন, তিনটা বইয়ের কথা বলতে পারেন, তিন রঙের বলের কথা বলতে পারেন, তিনটা ডিজিট বলতে পারেন, 1 2 3। তার মানে এটা একটা স্যাম্পল, a + b হোল স্কয়ার সূত্রের মতো। এই স্যাম্পল দিয়ে আমরা ফরম্যাটটা বুঝবো এবং ওইটার সাথে সূত্রের লিঙ্কটা করব। তারপরে যখন সূত্র বুঝে যাব তখন সূত্র দিয়ে পরবর্তীতে অঙ্ক করব। ঠিক আছে? আচ্ছা, শুরুতে বেসিক আলোচনাটা দেখি, তাহলে মজা লাগবে। তো এই এবিসি কে দাঁড় করানো যায় এবিসি এইভাবে, মানে শুরুতে এ, তারপরে বি, তারপরে সি, এই পাশে ধরেন মুখ করে আছে। এরপরে এ সি বি, মানে এ শুরুতে আছে ঠিক আছে, কিন্তু বি এর জায়গায় সি আসলো, সি এর জায়গায় বি চলে গেল, তাহলে আরেকটা দাঁড়ানোর স্টাইল হলো। তারপর হচ্ছে বি এ সি, আর হচ্ছে বি সি এ, আর হচ্ছে সি এ বি, আর হচ্ছে সি বি এ। এই তিন ভাবে দাঁড় করানো যাবে। ঠিক আছে? সরি, এই তিনটা জিনিসকে 6 ভাবে দাঁড় করানো যাবে, যেখানে দেখেন যে কোনোটা স্টাইলের রিপিট নাই এবং এগুলা বাদে আপনি নতুন আরো কোনো কিছু তৈরি করতে পারবেন না। তাহলে তিনজন মানুষকে টোটাল 6 ভাবে দাঁড় করানো যায়, সাজানো যায়, বিন্যস্ত করানো যায়। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 1 2 3 এই তিনটা ভিন্ন ভিন্ন ডিজিট দিয়ে টোটাল 6টা ভিন্ন ভিন্ন নতুন নাম্বার তৈরি করা যায় 3 ডিজিটের। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা ফরম্যাট দেখলাম। তো এইটা প্র্যাকটিক্যালি এইরকম। এখন আসে এই তিনটার মধ্য থেকে তো আবার তিনজনকে, ধরেন এখানে তিনজন লোক দাঁড়ায় আছে। এখন আমি এ বি দুইজন লোককে নিয়ে লাইন করব, তাহলে কিরকম হবে? তাহলে এবিসি থেকে দুইজন নিলে এ বি অথবা এ সি, বি এ অথবা বিসি, সি এ অথবা সিবি। দেখেন এই যে এইভাবেও কিন্তু 6টা হইল। তাহলে আমরা দেখলাম যে তিনজন মানুষকে থেকে তিনজনকে নিলে 6 ভাবে দাঁড় করানো যায়, আবার তিনজন মানুষ থেকে দুইজন নিলেও 6 ভাবে দাঁড় করানো যায়। এইটা হচ্ছে সাজানোর একটা প্রাইমারি স্টাইল। এখন এটাকে আমি আরো কি কি অঙ্ক বলতে পারি? আমি এটাকে আরো এইভাবে বলতে পারি যে আপনার দোকানে 5টা শার্ট আছে বা 5টা বাইক আছে, আপনি বাইক 5টাকে কত ভাবে সাজায় রাখতে পারবেন? তাহলে ওইটা আমরা ধরেন আছে নাম ধরে ধরে সবগুলা সাজাইতে গেলে অনেক সময় লাগবে, তাহলে তো অবশ্যই একটা সিস্টেমে যাইতে হবে। তো এই সিস্টেমটা কি? এই সিস্টেম বা সূত্র হচ্ছে এনপিআর। এখন এখানে এন কি? এন মানে হচ্ছে যে মোট কতগুলা থেকে আমরা, মানে মোট আপনার কাছে কতজন লোক আছে অথবা কয়টা শার্ট আছে, এইটা হচ্ছে এন এর নাম মোট। আর আর এর নাম কি? আর এর নাম হচ্ছে যতটি নিতে হবে। তাহলে দেখেন যে এইখানে আমরা যদি খেয়াল করি যে টোটাল উপাদান হচ্ছে আমার 3টা, তাহলে এখানে এন এর মান হচ্ছে 3। যদি আমি 3টাই নেই তাহলে আর এর মান হবে 2, এই 3। আর যদি আমি 2টা নেই তাহলে আর এর মান হবে 2। আর এই পি দ্বারা কি বোঝায়? আসলে পি দ্বারা বোঝায় পারমুটেশন বা বিন্যাস করা। তাহলে এইটা দ্বারা আসলে আমরা লিখতে পারি 3p2। এখন আমরা দেখবো, আমরা যে গুনে গুনে 6টা বাড়ি করলাম, আসলে সূত্র প্রয়োগ করলেও 6টা আসে কিনা এটা দেখবো। ঠিক আছে? এই পর্যন্ত বেসিক জিনিসটা ক্লিয়ার কিনা বলেন, যে আসলে বিন্যাস জিনিসটা কি, কোথায় ইউজ হয়। আমরা কিন্তু অবচেতন মনেই অটোমেটিক্যালি বিন্যাসের সাথে বিভিন্ন ভাবে জড়িত, বিন্যাসের হিসাবের সাথে এঙ্গেজ আছি আগে থেকে, অনেক আগে থেকে, কিন্তু আমরা জানি না যে এগুলোর নাম বিন্যাস। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন এই ফরম্যাটটা দেখবো। তো এই যে এনপিআর দ্বারা আসলে কি বোঝায়, সূত্রটার এক্সপ্লেনেশনটা দেখেন। এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? তো এখানে এই ফ্যাক্টরিয়াল চিহ্নটা একটু ভালো করে না বুঝলে পরবর্তীতে সমস্যা হবে, কারণ ফ্যাক্টরিয়ালটা কি বোঝায়। তো এই ফ্যাক্টরিয়াল এই চিহ্নটাকে এইভাবে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া যায়, অথবা এই যে এল এর মতো এই চিহ্ন দেওয়া যায়। এইটা মানে হচ্ছে যে একটা সংখ্যা এক এক করে কমবে
আর 1 পর্যন্ত আসবে। ধরেন আছে n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n, আর যদি আমি ধরেন 2 ফ্যাক্টরিয়াল দেই, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, মানে সংখ্যা পর্যন্ত আমরা নিয়ে আসবো, যদি আমরা যত ফ্যাক্টরিয়াল দিব সেটাকে 1 পর্যন্ত আনতে হবে। আর n ফ্যাক্টরিয়াল যদি দেই তার মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, মানে এক এক করে কমবে এবং গুণ হতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা একটা ফ্যাক্টরিয়ালের বিষয়টা মুখস্থ করে রাখতে পারি কিছু বিষয়, কারণ এটা পরে কাজে লাগবে। সেটা হচ্ছে যে 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, মানে এক এক করে কমবে আর 1 পর্যন্ত এসে গুণ হবে। তাহলে 3 গুণন 2 গুণন 1 ইকুয়াল টু 6। তাহলে 4 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু আলাদাভাবে না লিখে এইটার সাথে 4 গুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে। তার মানে 4 6 24। তাহলে 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 5 গুণন 24, মানে আগের যে ফ্যাক্টরিয়ালের মান ওর সাথে গুণ করে দিলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে 6 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 120 গুণন 6 সমান সমান 720। এই বন্ধ মুখস্থ রাখা যায়। তো এইখানে 0 ফ্যাক্টরিয়াল মানে 1, 1 ফ্যাক্টরিয়াল মানে 1, এইটা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয়, সেটা আমরা ক্লিয়ার করব। বাট তার আগে বলেন ফ্যাক্টরিয়াল মানে কি? যে কোনো সংখ্যার সাথে যদি ফ্যাক্টরিয়াল চিহ্ন আসে তাহলে ওই সংখ্যাটা যে অবস্থায় আছে সেখান থেকে এক এক করে কমে গুণ হতে থাকে। এখন কতদূর পর্যন্ত এই গুণ চলবে? 1 আসা পর্যন্ত, শেষ সংখ্যা 1 আসা পর্যন্ত গুণ চলবে। ওটা সূত্রের জন্য আর কি, জাস্ট প্রসেসিংটা দেখানো হলো। তাহলে এখানে যদি আমি 10 ফ্যাক্টরিয়াল দিই তাহলে কি হবে? 10 থেকে শুরু, 10 গুণন 9 গুণন 8, এইভাবে এখন এতগুলো লেখার তো সময় নাই। এই জন্য এই শর্টকাট টেকনিকটা আবিষ্কার হয়েছে যে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিলে ওই পাশে এক এক করে 1 পর্যন্ত গুণ অবস্থায় আছে। তো 0 ফ্যাক্টরিয়াল মানে কেন 1, এটা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয়। তো 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে, দেখেন এখানে যদি 2 ফ্যাক্টরিয়াল দেই তার মানে 2, তার মানে ধরেন আছে একটা দ্রব্য আছে, ধরেন একটা বই আর একটা বল, একটা আরেক কালারের বল, এই দুইটা বল মিলে 2 ভাবে সাজানো যায়, হয় এটা আগে এটা পরে অথবা এইটা আগে এটা পরে। এখানে 2টা বল না থেকে যদি একটা বল থাকতো তাহলে কি হতো? একটা বল থাকতো মানে একভাবেই শুধু সাজানো যাইতো, আর কোনোভাবে চেঞ্জ করা যাইতো না। এখন তো এখানে বল টল নাই, তাহলে এইটা ফাঁকা একটা জায়গা আছে, এটাকে কতভাবে সাজানো যায়? তো ফাঁকা জায়গাটাকে সাজানোর কোনো দরকার নাই, ও যেভাবে আছে ওইভাবে তো অ্যাটলিস্ট আছে, আমরা কোনো কিছু চেঞ্জ করতেছি না। তাহলে সর্বনিম্ন সাজানো 1 হয়, 0 হয় না। ধরেন আপনার টেবিলের উপর বইগুলো অগোছালো অবস্থা আছে, আপনি ধরেন আছে 50 ভাবে সাজাইতে পারবেন, যদি পণ্য কম হয় তাহলে 2 ভাবে সাজাতে পারবেন, 10 ভাবে সাজাতে পারবেন, কিন্তু আপনি ধরেন সাজাসাজি করলেন না, যেভাবে আছে ওইভাবে থাকবে। তাহলে যেইভাবে আছে ওইভাবেই থাকলো, ওটা তো কোনো না কোনো ভাবে আছে, তাই না? তার মানে সর্বনিম্ন হচ্ছে 1 ভাবে সাজানো থাকে। এই জন্য 0 ফ্যাক্টরিয়াল হলেও ওইটা 1 ভাবে সাজানো বোঝায়। বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে আমি যদি বলি কি যে এ বি সি কে সাজাইতে হবে না, তারপরে কিন্তু 1 ভাবে সাজানো আছেই অলরেডি। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে ফ্যাক্টরিয়ালের কাহিনী, এটা হচ্ছে এই সংখ্যাগুলো মনে রাখলে পরে কাজে লাগবে। এখন আমরা এটার এই অঙ্কটা যে করলাম সেই অঙ্কটার প্রমাণটা দেখব। কোথা থেকে? 3p2 থেকে। 3p2 মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। তো এখানে 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 গুণন 2 গুণন 1, আর এখানে 3 মাইনাস 2 মানে 1, 1 ফ্যাক্টরিয়াল মানে শুধু 1। তাহলে দেখেন এটা সমান সমান হচ্ছে কত? এটা সমান সমান হচ্ছে 6। তাহলে এই যে 3p2, তার মানে 3টা উপাদান থেকে আমরা যদি 2টা করে উপাদান নেই, এ বি বি সি সি এ, তাহলে টোটাল 6 ভাবে সাজানো যাবে। আবার আসি, আমরা যদি 3টা থেকে 3টায় নেই তাহলে কি হবে? তাহলে দেখেন উপরে 3 ফ্যাক্টরিয়াল আর নিচে হচ্ছে 3 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে উপরে 6, নিচে হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল মানে 1, 1 মানে হচ্ছে 6ই বসে। 0 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 0 না, 0 ফ্যাক্টরিয়াল মানে 1, তার মানে এইভাবে করলেও 6 হয়। অর্থাৎ 3টা উপাদান থেকে 3টায় নিলে এর মান 6 হয়, আবার 3টা উপাদান থেকে 2টা নিলেও এর মান 6 হয়, মানে 6 ভাবে সাজানো যায়। তো এটা তো আমরা আগে ভেঙে ভেঙে দেখছিলাম, তাই না? আচ্ছা, তো যেহেতু আমাদের ভেঙে ভেঙে করা এবং সূত্র দিয়ে করার মধ্যে ম্যাচিং পাইছি, তাহলে আমরা এই সামনে সূত্রটা নিয়ে আগাবো, কারণ এতে আমরা বড় বড় হিসাবগুলো করে ফেলতে পারবো। কিন্তু বড় বড় হিসাবগুলো তো এইভাবে 100 ভাবে 200 ভাবে সাজায় দেখানো সম্ভব না, তাই না? আচ্ছা, তো
তাহলে আমরা এই পয়েন্টে যেটা শিখলাম সূত্রটার উপর ব্যাখ্যা। সূত্রের বিষয়টা ক্লিয়ার কিনা বলেন, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। ফারহানা আনি বলছেন স্যার বিন্যাস সমাবেশ কি টাইম এন্ড স্পিডের মধ্যে পেঁচানো? না, বিষয়টা পেঁচানোর কিছু নাই। এটা আসলে হচ্ছে কি পেঁচানো যায় অনেক প্রশ্ন, বাট আমরা পরীক্ষার জন্য যতটুকু লাগে ততটুকু পর্যন্ত করব। এইটা ধরেন আছে যে বইয়ের মানে অ্যাডমিশনের ইন্টারের অ্যাডমিশনের পরীক্ষা আসে, ইন্টারমিডিয়েটের সিলেবাসে আছে এবং এখান থেকে প্রশ্নের তো অনেক ধারা আছে। বাট আমরা তো পৃথিবীর সবকিছু চাইলে শিখতে পারবো না, কারণ আমরা সবকিছু শেখার জন্য এখানে দাঁড়াই নাই। ঠিক আছে, মানুষ বছরের পর বছর ধরে প্র্যাকটিস করে শেখে। আমরা এখানে যতটুকু জবের পরীক্ষার জন্য লাগে ততটুকু। হ্যাঁ, এইটা কিভাবে ঠিক করবেন বিগত সালের প্রশ্ন এবং ওইটার সাথে রিলেভেন্ট প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা আজকের ক্লাসে কনসেপ্টটা ডেভেলপ করবো, ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন। তো এই জন্য বলতেছি কি যে পুরো বিষয়টা মাথায় একবারে লোড না নিয়ে ধাপে ধাপে এইভাবে চিন্তা করেন। আমরা প্রথমে দেখলাম বিন্যাস জিনিসটা কি, কোথায় কোথায় ইউজ হয়, প্র্যাকটিক্যালি চোখে দেখা যায় কি যায় না এই জিনিসটা। দ্বিতীয় পার্টে আমরা শিখলাম যে এই বিন্যাসটা কিভাবে কাজ করে এবং এটার সাথে সূত্রের সমন্বয়টা কিভাবে হয়। এখন আমরা দেখব নতুন নতুন অনেক ধরনের প্রশ্ন যেটাকে বিন্যাসের এই সূত্রের মাধ্যমে সাইজ করা যায়, এবং আমি আরো কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিব যাতে আপনি বিষয়টা খুব সহজে ফিল করেন। এবং এই সূত্রটা মানে সূত্র ছাড়াও কিভাবে করা যাবে এবং সূত্রটাকে কিভাবে সাইজ করে কয়েক সেকেন্ডে করা যাবে সেটাও আমরা দেখব। ধরেন আপনাকে আমি বললাম যে 5টা, হ্যাঁ খেয়াল করেন সিরিয়াসলি, 5টা ভিন্ন রঙের শার্ট, 5টা ভিন্ন রঙের শার্ট আছে, এদেরকে কতভাবে হ্যাঙ্গারে ঝুলানো যাবে। তাহলে দেখেন এখানে 5টা শার্ট আছে, 1 2 3 4 5, এবং আপনাকে বললাম যে 5টা শার্টকে কতভাবে সাজানো যাবে। এখানে কিন্তু বললাম না কয়টা শার্ট নিতে হবে কয়টা শার্ট নিতে হবে না। তো আপনার অযথা কনফিউশনে পড়ার দরকার নাই যে কয়টা নিতে হবে, এটা তো বলে নাই। যারা কনফিডেন্স কম বা শুরুতে করেন তাদের এই সমস্যা হয়। তো তারা শিখে নেন যে যখন কোনো সংখ্যা বলা থাকবে না তখন বুঝতে হবে যে যতগুলো আছে সবগুলোকে সাজাইতে হবে। তাহলে এই 5টা শার্টকে আমি যদি সাজাই বা 5টা শার্টকে হ্যাঙ্গারে ঝুলায় রাখি কত ভাবে ঝোলানো যাবে। তাহলে এইটার সিস্টেম হচ্ছে 5টা থেকে, মানে এখানে এন এর মানও 5 আর আর এর মানও 5। সিরিয়াসলি ঠিক আছে? তো তাহলে এখানে হচ্ছে 5p5, তার মানে উপরে 5 ফ্যাক্টরিয়াল আর নিচে হচ্ছে 5 - 5 ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে উপরে 120। এই যে 5 ফ্যাক্টরিয়াল মানটা মনে থাকলে ডাইরেক্ট লেখানো যাবে। আর নিচে 5 - 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 1 দিয়ে 120 কে ভাগ করলে 120ই आंसर। তার মানে 5টা শার্টকে 5 মানে একত্রে সাজালে টোটাল 120 ভাবে সাজানো যাবে। তাহলে এই জিনিসটা তো আমরা রোবটের মতো সূত্র ফেললাম, এবং আমি প্র্যাকটিক্যালি যখন দেখাইতে কেউ যদি আমাকে বলে আমি তো পুরাটাই 120টা লিখে দিতে পারবো না, কিন্তু এই জিনিসটাকে আরো সহজে ফিল করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমরা এখন দেখব। তবে আশা করি এই সূত্রের বিষয়টা সবাই ক্লিয়ার। হ্যাঁ, যদি ফ্যাক্টরিয়ালের কারণে একটু অ্যান্সার বার করতে সময় লাগে সমস্যা নাই, কিন্তু স্টাইলটা তো ক্লিয়ার। এই 5টা শার্টকে সাজানো বলতে আসলে কি বোঝায় এটা আমরা দেখব। আমরা বলছিলাম কি 5টা শার্টকে হ্যাঙ্গারে ঝুলাইতে হবে। মনে করেন প্রথম হ্যাঙ্গার এইটা, ঠিক আছে? সিরিয়াসলি খেয়াল করেন, এটা 1 নম্বর হ্যাঙ্গার, এটা 2 নম্বর হ্যাঙ্গার, এটা 3 নম্বর হ্যাঙ্গার, এটা 4 নম্বর হ্যাঙ্গার, এটা 5 নম্বর হ্যাঙ্গার। মানে 120 জিনিসটাতে সূত্র দিয়ে আনতে হবে বিষয়টা এরকম না, অথবা সূত্রটা আসলে কোথা থেকে সেটা আবার দেখব। সেটা হচ্ছে যে আমি যদি প্রথম হ্যাঙ্গারটাতে শার্ট ঝুলাইতে যাই, ধরেন আমি কাপড় অনেক সময় ভিজাইতে আপনার শুকাইতে দেন না, বালতিতে 5টা কাপড় আছে, এখন আপনি বেলকনিতে শুকাইতে দিবেন, অথবা আপনার দোকানে আপনি ধরেন আছে ডিসপ্লে করে রাখবেন বাইরে 5টা ভালো ভালো শার্ট। তো প্রথম হ্যাঙ্গারটাতে যখন আপনি শার্ট ঝুলাইতে গেছেন তখন এই 5টা শার্ট আপনার কাছে আছে, আপনি এই শার্ট হ্যাঙ্গারটাতে 5টা শার্টের যে কোনো শার্ট ঝুলাইতে পারেন, তাহলে আপনি 5 ভাবে ঝুলাইতে পারবেন। তাহলে যখন আপনি দ্বিতীয় হ্যাঙ্গারটাতে শার্ট ঝুলাইতে গেলেন তখন কিন্তু আপনার অলরেডি একটা শার্ট কমে গেছে। তাহলে এবার শার্ট আছে কয়টা? এবার শার্ট আছে 4টা, তাহলে আপনি 4 ভাবে ঝুলাইতে পারবেন। এবার যখন 4 ভাবে মানে কি 4 জনকে এখানে বসাই দিচ্ছি না, এখন হ্যাঙ্গার তো একটা, তাহলে 4টা শার্টের যে কোনো একটা শার্ট এখানে ঝোলানো হয়ে গেছে। আমরা মনে করি 2 নম্বর শার্টটা ঝোলানো হয়েছে। এখন আপনি তৃতীয় হ্যাঙ্গারটাতে যখন শার্ট ঝুলাইতে যাচ্ছেন আপনার শার্ট আছে 3টা, তাহলে এই হ্যাঙ্গারটাতে শার্ট পূর্ণ করা যাবে 3 ভাবে। তার মানে এই যে দেখেন যত অপশন এক এক করে আগাচ্ছি তত একটা করে অপশন কমে যাচ্ছে। কেন? কারণ একটা করে শার্ট তো অলরেডি ঝুলানো হয়ে যাচ্ছে। এখানে 3 মানে কি 3টা শার্ট না, এই হ্যাঙ্গারটাকে
তিন ভাবে পূর্ণ করা যাবে। তাহলে এইটাকে দুই ভাবে, এইটাকে এক ভাবে। এই যে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 দেখতেছি, এইটা মানে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল, এবং এটা ডাইরেক্ট গুণ করে দিলে অ্যান্সার হবে 120। এই জিনিসটাকে একটা ফরম্যাটে নিয়ে আসছে যাতে বড় ছোট যে কোনো সংখ্যার অ্যান্সার করা যায়, ওইটা হচ্ছে ফরম্যাট। আর জিনিসটা ফিল করতে যদি কেউ চান এইভাবে চিন্তা করতে পারেন। এখন আসি আমি আপনাদেরকে একটা অঙ্ক বানাইতে দিব, ঠিক আছে? ধরেন 6 জন মানুষ আর 4টা চেয়ার, না আপনার বাসায় 4টা চেয়ার আছে, এখন বাইরে 6 জন মানুষ দাঁড়ায় আছে, এখন কত ভাবে বসানো যাবে? আমরা কিন্তু এখন বিন্যাসে আছি না সমাবেশে আছি, বিন্যাস সমাবেশের অঙ্ক করতেছি, কিছুই জানি না, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে এই প্রশ্নটা করতে দিলাম, আপনারা একটু এই হ্যাঙ্গারের প্রশ্নটা কতটুকু বুঝছেন সেইভাবে একটু করেন তো। যে আপনার বাসায় 4টা চেয়ার আছে, এখন 6 জন মানুষকে ওই 4টা চেয়ারে বসাইতে হবে, কত ভাবে বসানো যাবে? কি হবে অ্যান্সার বলেন? সিস্টেমটা হচ্ছে প্র্যাকটিক্যালি যদি ভাবেন, এই যে একটা চেয়ার, এই যে 2টা চেয়ার, এটা 3টা চেয়ার, এটা 4টা চেয়ার। এখন আপনার লোক আছে 6 জন, তাহলে প্রথম চেয়ারটা আপনি পূর্ণ করতে পারবেন 6 ভাবে। কেন? 6টা ভিন্ন ভিন্ন মানুষের যে কোনো একজনকে এখানে বসাইতে পারবেন। তাহলে এটা তো একবার মিস্টার এ কে বসালেন, অথবা মিস্টার বি, অথবা মিস্টার সি, অথবা মিস্টার ডি, অথবা মিস্টার ই, অথবা মিস্টার এফ, তার মানে 6 ভাবে পূর্ণ করা যাবে। তো যে কোনো একজন তো এই চেয়ারে বসে গেছে, তাহলে আর হাতে লোক আছে কয়জন? 5 জন। 5 জনকে এই চেয়ারটাতে বসানো যাবে 5 ভাবে। তাহলে আরো একজন লোক কমে গেল, তাহলে এই পরের চেয়ারটাতে লোককে বসানো যাবে 4 ভাবে, তারপরে চেয়ারটাতে লোকজনকে বসানো যাবে 3 ভাবে। তাহলে এই কয়েকটা গুণ করলে আমাদের অ্যান্সার। বিষয়টা প্র্যাকটিক্যালি বোঝা যাচ্ছে তো? তাহলে এটা হচ্ছে কি, যে এই যে কত ভাবে সাজানো যাবে, কত ভাবে বসানো যাবে, কত ভাবে বিন্যস্ত করা যাবে, জিনিসগুলো তো একই, তাই না? আচ্ছা, তাহলে 5 6 30, 4 30 120, 3 120 360, 360 ভাবে। এখন আমরা এই জিনিসটা এই সূত্র দিয়ে দেখি করি কি হয়। তাহলে 6 জন মানুষকে 4টা চেয়ারে, তাহলে 6p4, তাহলে উপরে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল আর নিচে হচ্ছে 6 - 4 ফ্যাক্টরিয়াল। এইখানে খুব ইন্টারেস্টিং বিষয় দেখেন, যে উপরে 6 ফ্যাক্টরিয়াল মানে কি 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আর নিচে কিন্তু 6 থেকে 4 চলে গেলে থাকে 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল মানে 2 গুণন 1। এই যে 2 আর 1 কাটা, এই যে 2 আর 1 কাটা, এই যে কয়েকটা থাকতেছে, এই জিনিসটাই সূত্রে আসতেছে, ওইটা কিন্তু আমরা এখানে ডাইরেক্ট করছিলাম। তাহলে সূত্র আর এটা যে একই জিনিস, এবং বিষয়টা যে লজিক্যালিও চিন্তা করা যায়, আর যখন মাথার রেঞ্জ কাজ করবে না তখন ডাইরেক্ট সূত্র ফেলাই দিব, ও কোথা থেকে অ্যান্সার মিলাই দেয় দেব। আশা করি কনসেপচুয়াল বিষয়গুলো আমরা অনেকটা ডেভেলপ করে ফেলছি। এখন আমরা সামনে আগাবো, পরীক্ষা আসা প্রশ্নগুলো আমরা সমাধান করব, ঠিক আছে? আরো অনেক কথা হবে প্র্যাকটিক্যালি, ঠিক আছে? আশা করি সবাই তো ভালোই পারতেছেন। ওকে ওকে, এই তো সবাই 360 দিয়েছেন অ্যান্সার। ওকে, নাইস। তাহলে দেখেন এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এইগুলা এখানে বইয়ে সুন্দরভাবে আলোচনা করা আছে। এই যে ফ্যাক্টরিয়াল কি এবং কেন, ঠিক আছে? এখানে 1 করে কমে যায় কেন, এই যে 1 করে কমে যায় কেন বলেন তো? 1 করে কমে যায় মানে প্রত্যেকবারে একটা করে অপশন কমে যাবে, কারণ একজন তো অলরেডি চেয়ারে বসে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে এই যে বিন্যাসের বিভিন্ন পদ্ধতি, আমরা এখন বিন্যাসের বিভিন্ন পদ্ধতির অঙ্কগুলা করব, ঠিক আছে? এবং অলরেডি আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক করা হয়ে গেছে আমাদের, ঠিক আছে? কিন্তু এখন হচ্ছে কি, যে এই অঙ্কগুলা পরীক্ষা একটা সিস্টেমেটিক ওয়েতে আসে। যেমন ধরেন এই যে 46তম বিসিএস আসছে, 46তম বিসিএস আসছে, দেখেন আমরা এই 5 জন লোক 6 জন, তারপরে 6টা হ্যাঙ্গার বা এরকম প্রশ্নগুলো বলতেছি না। এখন 46তম বিসিএস আসছে, বলতেছে যে কনিক শব্দটিকে কত ভাবে সাজানো যাবে, খেয়াল করেন। তাহলে এখানে ওই যে 5 জন 6 জন বলতেছি না, ওইটাকে এখানে জাস্ট হচ্ছে যে অক্ষর দিছে। আর কনিক না দিয়ে যদি বলতো 5টা বিড়ালকে কত ভাবে বসানো যাবে, 5টা চেয়ারকে কত ভাবে বিন্যস্ত করা যাবে, 5টা বই কত ভাবে টেবিলে সাজা রাখা যাবে, জিনিস তো কাহিনী একই, জাস্ট এটার নাম দিছে অক্ষর। অক্ষরটা আবার এলোমেলো অক্ষর ABCD XYZ PYC এইরকম না দিয়ে একটা যা শব্দ বানাই দিছে। ধর আমি যদি বলি কার শব্দটিকে কত ভাবে সাজানো যাবে, বগরা শব্দটিকে কত ভাবে সাজানো যাবে, তার মানে কি বগরা আসলে আমার টার্গেট না, বগরা কিন্তু আর বিন্যস্ত করতেছি না, করতেছি বগরা শব্দের মধ্যে যে 5টা বর্ণ আছে ওই বর্ণ। ওই 5টা বর্ণ হচ্ছে জাস্ট স্যাম্পল। ওই 5টা বর্ণের জায়গায় আমি 5টা
ইঁদুর লাগাই দিতে পারি, 5টা গরু লাগাই দিতে পারি, 5টা পাখি লাগাই দিতে পারি, 5টা গাছ লাগাই দিতে পারি, মানে যা খুশি তাই দিতে পারি। মানে এই কথাগুলো বলতেছি যাতে আপনি ব্রড সেন্সে চিন্তা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোন শব্দটি কতভাবে সাজানো যাবে, এখানে কয়টা নিতে হবে না নিবে কোনো কিছু বলে নাই। তাহলে এখানে আছে 5টা, তাহলে 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120। 5 সেকেন্ডে অ্যান্সার দেওয়া যায়। সরি, এখানে কি আছে? ও সরি সরি সরি, কনিকের শেষে তো সি, এ না। আচ্ছা, এটা আমরা দ্বিতীয় নিয়মে শিখবো। সাধারণ এখানে আমি কে দিয়ে দিই, আমরা এই নিয়মটা এখন শিখি নাই। হ্যাঁ, কনিকের এখানে শেষে আছে কে মনে করেন, তাহলে এখানে 5 ফ্যাক্টরিয়াল 120, 120 অ্যান্সার। 46 নম্বর বিসিএস যেটা আসছে ওইটাতে এখানে সি ছিল, ওইটা আমরা একটু পরে রিপিটেড শিখবো। আচ্ছা, তাহলে এখানে এই কথাটা বলে নেই, এতক্ষণ ধরে আমরা যেটা শিখলাম এখানে কিন্তু কোনো রিপিট নাই। রিপিট নাই মানে কি, বিষয়টা একটু বলি। ধরো সাপোজ এখানে কনিকের এখানে সি তো দুইটা একই আছে, এটা যদি আলাদা দক্ষ থাকতো কনিক, তাহলে এই 5 ফ্যাক্টরিয়াল 120 অ্যান্সার। কারণ আমরা এতক্ষণ ধরে দেখতেছিলাম এবিসি, দেখেন কোনো রিপিট নাই। তারপর আমরা বলতেছিলাম 5টা চেয়ার, 6টা টেবিল, যা বলি কোনোটাতে কিন্তু একই রকম দুইটা নাই। একই রকম থাকলে কি হয়, ওইটা আমরা দ্বিতীয় নিয়মে শিখবো। আমরা প্রথম নিয়মটা আগে ক্লিয়ার করি। হ্যাঁ, তাহলে এই প্রথম নিয়মটার উপর আমরা অঙ্ক কিছু করি। আরো বিন্যাসের গুণন বিধি, এইখানে 1 নাম্বার দেখেন, গুণন বিধির উপর কিছু খুব বেসিক টাইপের প্রশ্ন আছে, এগুলা পানির মতো জিনিস। 1 নাম্বার বলছে ঢাকা হতে খুলনা যাবার পথ 5টি এবং খুলনা হতে কয়রা যাবার পথ 3টি হলে আপনি কত উপায় ঢাকা হতে কয়রা যেতে পারবেন। তো এটা সিস্টেমটা হচ্ছে যে এই গুণ করার যে স্টাইলটা, এটা আর কি বুঝলে হয়ে যাবে। ঢাকা থেকে খুলনা, তারপরে হচ্ছে কয়রা, ঠিক আছে? তো ঢাকা থেকে খুলনা যাওয়ার পর 5টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এর নাম আমি দিতে পারি এ, বি, সি, ডি, ই। আর খুলনা থেকে কয়রা যাওয়ার পর 3টা, এর নাম দিতে পারি এক্স, ওয়াই, জেড। এখন আমি ঢাকা থেকে আগে গেলাম খুলনা, তারপরে গেলাম এক্স দিয়ে কয়রা, তাহলে এই রুটটার নাম কি হলো? এ এক্স। এ ওয়াই হতে পারে, এ জেড হতে পারে। তার মানে এই সবগুলো এইভাবে আলাদা আলাদা করে লিখতে গেলে মাথা গরম হয়ে যাবে। এটাকে এই জন্য সরাসরি বলার সিস্টেম হচ্ছে এখানে আছে 5টা, এখানে আছে 3টা, তাহলে 3 5 15, 15 ভাবে। বিষয়টা কিভাবে কাজ করতেছে, এই এর জন্যই 3টা, তাহলে বি এর জন্য 3টা, সি এর জন্য 3টা, ডি এর জন্য 3টা, সি এর ই এর জন্য 3টা, মোট 3 5 15। অর্থাৎ ঢাকা থেকে খুলনা হয়ে কয়রা যাওয়ার রুট হচ্ছে 15টা বা 15 উপায়। তো এই বেসিক প্রশ্নগুলো দেখেন, 1 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? আমরা অলরেডি অনেকগুলো করে ফেলছি, তো এইগুলা পরে যেগুলো আছে এগুলো গুণ করে করে পারবেন, ঠিক আছে? আমরা স্কিপ করতেছি। 4 নম্বরে দেখেন, একটা এই প্রশ্নগুলো হু পরীক্ষা আসে। বলছে যে একটা শ্রেণী কক্ষে 3টি দরজা আছে, কতভাবে একজন শিক্ষক কক্ষে ঢুকতে ও বের হতে পারবেন। তাহলে দেখেন একটা শ্রেণী কক্ষে 3টা দরজা আছে, তাহলে এই যে ধরা আছে এটা একটা ঘর, এটা ধরা আছে 1টা দরজা, 2টা দরজা, 3টা দরজা। তাহলে 3টা দরজাতে ঢুকবেন, কতভাবে একজন শিক্ষক কক্ষে ঢুকতে, তাহলে ঢোকার সময় এ বি সি 3টা রাস্তা, এবং বের হতে পারবেন ধরেন বের হওয়ার সময় এক্স ওয়াই জেড রাস্তা। তাহলে এ দিয়ে ঢুকলেন, এক্স দিয়ে বের হলেন, অথবা এ দিয়ে বের হলেন, তাহলে যে রাস্তা দিয়ে ঢুকলো ওই রাস্তা দিয়ে বের হলো, এটা হচ্ছে একটা উপায়। কিন্তু একটা দিয়ে ঢুকলো 2 নম্বর রাস্তা দরজা দিয়ে বের হলো, তাহলে এটা 2 নম্বর উপায়। এ দিয়ে 3 নম্বর উপায়। তার মানে একটা দিয়ে 3টা, তাহলে 3টা দিয়ে 3 3 9টা। এবং এখানে কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই যে এটাতে ঢোকা যাবে না, ওটাতে ঢোকা যাবে না। তো এই জন্য এখানে সরাসরি গুণ করে অ্যান্সার হচ্ছে 9। হ্যাঁ, 5 নম্বর প্রশ্ন দেখেন, ঢাকা থেকে চট্টগ্রামে 5টি ট্রেন যায় এবং 5টি ট্রেন আসে। একটা লোক এক ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে যেয়ে অপর এক ট্রেনে ঢাকায় ফিরে আসতে হবে। তাহলে যাওয়ার সময় যে ট্রেনে যাবে ওই ট্রেনে ফিরে আসবে না, ফিরে আসার সময় অপর ট্রেনে ফিরে আসবে। তাহলে দেখেন যাওয়ার সময় তাহলে ঢাকা থেকে চট্টগ্রামে 5টি ট্রেন যায় ও 5টি ট্রেন আসে। একটা লোক এক ট্রেনে ঢাকা যাবে এবং অপর ট্রেনে আসবে, অপর ট্রেনে আসলে একটা রুট কমে যাবে, ঠিক আছে? তাহলে কারণ যে 5টা ট্রেন যায় ওই 5টা তো আবার পরবর্তীতে আসে, তাহলে যাওয়ার সময় 5টা ওয়ে আর আসার সময় 4টা, তাহলে 4 5 20, 20 ভাবে সে যাতায়াত করতে পারবে। এই যে 6 নম্বর প্রশ্নটাতে আর একটু ক্লিয়ার হওয়া যাবে। শর্ত যত বেশি দিবে প্রশ্নগুলো তত বেশি পেঁচানো হবে। তো আমরা প্রথম ক্লাসে প্রথম নিয়মের গুলাতে শিখতেছি যেগুলো শর্ত ছাড়া সিম্পল অঙ্ক। তো একটা শ্রেণী কক্ষে 3টি দরজা আছে, কতভাবে একজন শিক্ষক এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হতে পারেন। তাহলে ঢুকবে এক দরজা দিয়ে, বের হবে
কি অন্য দরজা। এইবার কি হচ্ছে, আগের অঙ্কটার সাথে এবার পার্থক্য হয়েছে যে ধরেন আছে এ দরজা দিয়ে ঢুকলো, কিন্তু এ দিয়ে বাইর হতে পারবে না, ওকে, বি দিয়ে বাইর হতে হবে। আর সি দিয়ে, এ দিয়ে ঢুকবে, সি দিয়ে বাইর হবে, যেটা দিয়ে ঢুকবে ওটাতে বাইর হতে পারবে না। তার মানে ঢোকার সময় ওয়ে হচ্ছে 3টা, কিন্তু বাইর হওয়ার সময় ওয়ে হচ্ছে 2টা, তাহলে টোটাল হচ্ছে 6 ভাবে। তাহলে 4 নম্বর আর 6 নম্বর অঙ্কটার মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হলো এই অন্য শব্দটা। এবং এই জিনিসগুলো অনেক বেশি কঠিন বা একেবারে বিন্যাসের প্রশ্ন, বিষয়টা এরকম না, এটা মেন্টাল অ্যাবিলিটি টাইপের প্রশ্ন, আপনারা চিন্তা করতে পারেন। 6 নম্বর প্রশ্ন ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6। আসি পদ্ধতি 2, বিন্যাসের সাধারণ প্রশ্ন। এই যে সিম্পল সিম্পল কিছু প্রশ্ন আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসে, তো আমরা এগুলা অলরেডি সমাধান করে ফেলছি। 1 ফ্যাক্টরিয়াল মান কত? 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1। 0 ফ্যাক্টরিয়াল মান কত? 0 ফ্যাক্টরিয়াল মানও হচ্ছে 1। 0 ফ্যাক্টরিয়াল আর 1 ফ্যাক্টরিয়ালের মধ্যে কোনটি বড়? দুইটাই সমান সমান। 10 নম্বর এনপিআর কি? এনপিআর হচ্ছে সূত্র, এটা n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড n মাইনাস r ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। np4 ইকুয়াল টু 6 ইন্টু np3 হয়, তাহলে n এর মান নির্ণয় করো। এরকম সহজ সহজ ছোট ছোট প্রশ্ন কিন্তু হঠাৎ করে যে কোনো সময় আসতে পারে। বিসিএস এ সমাবেশ থেকে আসছে, বিন্যাস থেকে আসে নাই। তো এক্ষেত্রে দেখেন np4 ইকুয়াল টু 6 ইন্টু np3 হয়, তাহলে n এর মান নির্ণয় করো। এটা সিস্টেমটা হচ্ছে np4, তার মানে n এর মান জানি না, কিন্তু এই 4 দিয়ে বুঝতেছি যে r এর মানটা হয়ে গেছে 4, তার মানে 4টা মান নিতে হবে n। তাহলে np4 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3। এই যে 1 2 3 4টা রাশি নিলাম এখানে, আর এইখানে ইকুয়াল টু 6 ইন্টু 3 আছে, তার মানে কি এই যে n নিলাম একটা, n মাইনাস 1 আর n মাইনাস 2। এই যে এটা থেকে ভেঙে লিখলে এরকম, এই ভেঙে লেখাটা শিখতে হবে, নাহলে কিন্তু সহজ প্রশ্ন আটকে যাবেন। তাহলে এখানে n আছে, n পাশেও n আছে, দুই পাশে কাটে দেওয়া যায়। n মাইনাস 1 n মাইনাস 2 আছে, n মাইনাস 1 n মাইনাস 2 কাটে দেওয়া যায়। তার মানে n মাইনাস 3 ইকুয়াল টু 6, n এর মানটা হচ্ছে 6 প্লাস 3 সমান সমান 9। তাহলে দেখেন n এর মান হচ্ছে 9, অর্থাৎ 9টা রাশি থেকে 4টা রাশি নিলে, আর এইখানে 9টা রাশি থেকে 3টা রাশি নেওয়ার পরে 6 দ্বারা গুণ করলে সমান সমান হবে। এই প্রশ্ন ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট আসি আমরা 12 নম্বর। এই 12 নম্বর প্রশ্নটা 10 নম্বর প্রশ্নের সাথে রিলেট করে আপনাদেরকে করতে দিলাম, ঠিক আছে। কারণ একেবারে সবগুলো প্রশ্ন একসাথে ভাবে করে দিলে নিজে কি করবেন এটা খুঁজে পান না, করার আবার সময় দিতেছে না, কারণ আমরা সামনের প্রশ্ন জান করবো। আপনারা 12 নম্বর অঙ্ক লিখে একটু গ্যাপ রাখেন, ক্লাস শেষে এটা নিজে থেকে করবেন। 4 এই যে np3 মানে 3টা রাশি নিতে হবে, এখানে n মাইনাস 1 আছে না, তাহলে এখানে n দিয়ে শুরু হইতো, আর এখানে n মাইনাস 1 দিয়ে শুরু হবে, তারপরে হবে n মাইনাস 2, তারপরে n মাইনাস 3। শুরুতে n লেখা যাবে না, করবেন, আশা করি পারবেন। পদ্ধতি 3 হচ্ছে ভিন্ন ভিন্ন উপাদানের বিন্যাস। এইখানে আমরা যে সূত্রের আলোচনাগুলো এগুলো আমরা দেখব, ঠিক আছে। পাশে বলতেছে যে পারমুটেশনের মূল সূত্র হচ্ছে npr n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড n মাইনাস r। এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা, n ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু r। তার মানে আপনি 10 জন লোক থেকে 11 জন লোক বাছাই করতে পারবেন না বা বিন্যাস করতে পারবেন না। আপনার 10 জন লোক আছে, আপনি 10 জন লোককে বসাইতে পারবেন, অথবা 9 জনকে বসাইতে পারবেন, অথবা 3 জনকে নিতে পারবেন, কিন্তু 10 জন থেকে আপনি 11 জন নিয়ে বাছাই করতে মানে বিন্যাস করতে পারবেন না। তাহলে n এর মানটা r এর থেকে অবশ্যই বড় হবে অথবা r এর সমান হবে। এবং এখানে n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু দেওয়া আছে, n এর মান বলা আছে, এগুলো অলরেডি আমরা করছি। 13 নম্বর প্রশ্নের সমাধান আমরা অলরেডি করছি। এবিসি প্রতিবারে 3টি করে বর্ণ একসাথে নিয়ে কত প্রকারে সাজানো যায় নির্ণয় করো, ঠিক আছে। দেখেন ক্যাবে আসছে 2024 সালে। এই ইজি প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষা আসে, এই জন্য আজকের প্রথম প্রশ্ন মানে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। ও আচ্ছা, তাসনিম মিফা বলছে স্যার ল অনুযায়ী নিচে n-4 বসে না। এখানে একটা দারুণ কথা বলছেন। ওকে, নাইস। নিচের বিষয়টাকে কিভাবে ডিসমিস করা যায় এটা আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, একটা আপনার এই প্রশ্নের অ্যান্সার একটু পরে পেয়ে যাবেন, আমরা আসতেছি ওরকম অঙ্কে। তাহলে এবিসি প্রতিবারে 2টি করে বর্ণ নিয়ে কি হয়, এটা তো আমরা অলরেডি দেখছি 6। পিএসসি শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়। এবিসি আর পিএসসি এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই, এই জন্য জিনিসটা হুবহু একই, জাস্ট অক্ষরগুলা ভিন্ন দিছে,
ঘাবড়ে যাবেন না, অ্যান্সার কিন্তু ওই 6। আচ্ছা, মাদার শব্দটিতে প্রতি 2টি করে অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যায়? এই যে তাসনিম মিফা নামে একজন বলছেন যে ল অনুযায়ী যে নিচে লেখার কথাটা ওইখানে আমরা না লিখে ডাইরেক্ট শুধু উপরেরটা লিখে কিভাবে ক্যালকুলেশন করি। এই 6 নম্বর প্রশ্নটার অ্যান্সার শুনবেন, মাদার শব্দটিতে প্রতি 2টি করে অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যায়। দেখেন এখানে সবগুলাই কিন্তু ভিন্ন ভিন্ন এবং কোনোটার রিপিট নাই, ঠিক আছে? এই কারণে এখানে অক্ষর আছে 6টা, আমাদের নিতে বলছে 2টা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5 6 30। এইখানে দেখেন 5 6 30 হইলো কেন? এই প্রশ্নটার মধ্যে আপনার অ্যান্সার আছে যে নিচের গুলো কই গেল। নিচের গুলো কই গেল এর কথাটা মানে হচ্ছে, দেখেন এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে মাদার শব্দটাতে টোটাল অক্ষর আছে 1 2 3 4 5 6টা, তাহলে এন এর মান হচ্ছে 6 আর আর এর মান 2 এর তো প্রশ্নই বলছে, তাহলে এটা অ্যান্সার হবে 6p2। এই 6p2 মানে কি? এটা থেকে আমরা একটা শর্টকাট শিখবো, এটা পরে কাজে লাগবে। সেটা হচ্ছে যে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 6 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। তার মানে হচ্ছে উপরে 6 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। এই পর্যন্ত তো সবাই মোটামুটি ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন 6 ফ্যাক্টরিয়াল মানে কি? 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আর নিচে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল মানে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, ঠিক আছে? তো দেখেন এইখানে 6 5, এই যে 5-এর পরে 4 3 2 1 আছে না, এইটা কেটে দিলাম, এই যে 4 3 2 1 কেটে দিলাম, তাহলে এটা কেটে দেওয়ার পর আমার অবশিষ্ট থাকলো 6 আর 5। তো এইখানে আমি নিচের গুলো লিখি নাই কেন? কারণ এর পরের লেখাগুলোর সাথে অলরেডি আমি কাটাকাটি করছি। এই জিনিসটা আমি কিভাবে শর্টকাট বানাইলাম? এর কারণ হচ্ছে যে 6টা থেকে 2টা নিতে বলতেছে, তার মানে 2টা চেয়ার আছে আর লোক আছে 6 জন, তাহলে 2টা চেয়ার প্রথম চেয়ারটা পূর্ণ করা যাবে 6 ভাবে, দ্বিতীয় চেয়ারটা পূর্ণ করা যাবে 5 ভাবে, পরে তো আর চেয়ার নাই, পরে আর নিচে লেখালেখিরও কোনো দরকার নেই। এই জন্য প্র্যাকটিক্যালের সাথে সমন্বয় করলে অঙ্কগুলো দ্রুত করা যাবে। আসি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখান থেকে কাটাকাটি করলো অ্যান্সার কিন্তু 30ই হবে, ঠিক আছে? তাহলে কিভাবে নিচের লেখাটা বাদ গেল আশা করি বুঝতে পারছেন। এবিসির 4টি বর্ণ, বর্ণ 4টি হতে পুনরাবৃত্তি না ঘটিয়ে 3টি করে বর্ণ নিয়ে সাজানোর ব্যবস্থা নির্ণয় করুন। এইখানে আমরা আরেকটা শর্টকাট দেখব, ঠিক আছে? তো সেটা কি দেখেন খুব সিরিয়াসলি। তাহলে 4টা থেকে নিতে বলছে 3টা, তাই না? আচ্ছা, এই প্রশ্নটা আমরা 2-3 ভাবে সমাধান করব এবং বুঝবো যে আসলে জিনিসটা কি বোঝাচ্ছে। নর্মাল সমাধান আমাদের 4p3 সমান সমান 4 ফ্যাক্টরিয়াল 4 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল সমান সমান 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল সমান সমান 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে হচ্ছে 1। 1 তো লেখার দরকার নাই, তাই না? আচ্ছা, তো এই দেখেন 1 কিভাবে কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কত? 4 গুণন 3 গুণন 2, 3 আর 4 12, 12 দুগুণা 24। খুব সিরিয়াসলি একটা বিষয় খেয়াল করেন, প্রথমের অঙ্কটা মনে আছে আপনাদের, যেটা বানায় বানায় করছিলাম, 3p2 মানেও 6 আর 3p3 মানেও 6। এটা কেন হয় খুব সিরিয়াসলি খেয়াল করেন, তাহলে পরবর্তীতে অনেক অঙ্ক মুখোমুখি করে ফেলতে পারবেন, যেগুলো নর্মাল ইজি ইজি প্রশ্ন আসে। তো 3p2 মানেও 6, 3p3 মানেও 6। এইখানে আমরা দেখবো 4p3 মানে 24, আবার 4p4 মানেও 24। এখন বলতে পারেন যে এটা কিভাবে হলো, মুখস্থ? হ্যাঁ, বিষয়টা আমার মুখস্থ আছে যদিও, বাট কিভাবে হয় এবং আপনি কিভাবে করবেন সেটা দেখেন। 4p4 মানে কি? যদি বলতো এবিসিডি 4টি বর্ণ, বর্ণ 4টি হতে পুনরাবৃত্তি না ঘটিয়ে এই 3টে করে না নিয়ে আমি যদি বলতাম 4টি, তাহলেও অ্যান্সার 24 হইতো। দেখতে কেমন হইতো? 24টা বিন্যাস তো দেখানোর সময় নেই, তাহলে ওই যে এবিসির যে বিন্যাসটা দেখাইছিলাম 6টা এবিসি বিসিএ এইভাবে, আর 2টা করে নিলে এ বি বি এইভাবে নিলেও 6টা হয়, ওই রকমই হবে। তাহলে বলতে পারেন 4টা থেকে 3টা করে নিলেও 24 হয়, আবার 4টা করে নিলেও 24 হয়, প্রমাণ করে দেখান। তাহলে এই দেখেন 4 ফ্যাক্টরিয়াল 4 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল, এটা হওয়ার কারণটা হচ্ছে এই যে 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, তাহলে 1 দিয়ে 24কে ভাগ করলে তো 24 হয়, তাহলে 1 ফ্যাক্টরিয়াল মানে 1 আর 0 ফ্যাক্টরিয়াল মানে 1। এই কারণে এইখান থেকে একটা শর্টকাট আমরা মনে রাখবো সিরিয়াসলি। সেই শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে n ইকুয়াল টু r বা n মাইনাস r সমান সমান 1 হলে npr সমান সমান n ফ্যাক্টরিয়াল। এটা মানে
যদি এন এর মানটা আর এর সমান হয়, তার মানে এই যে এইখানে দেখেন এইটা আর এটা যদি সমান হয়, অথবা এন এর মানটা আর এর মানটা এক ডিফারেন্স হয়। এক ডিফারেন্স মানে কি, এই যে এইখানে দেখেন 4p3 এক ডিফারেন্স, অথবা এখানে দেখেন 3p2 আর 3p3, তাহলে কি হয়, তাহলে শর্টকাটটা এনপি আর সমান সমান ডাইরেক্ট লেখা যায় এন ফ্যাক্টরিয়াল। এন ফ্যাক্টরিয়াল মানে কি, যে এন এর মান যত ওইটা ফ্যাক্টরিয়াল। পরবর্তীতে প্রচুর অঙ্ক আসবে যেখানে আমরা ডাইরেক্ট এটা ইউজ করব, বাট আজকের ক্লাসটা না করার কারণে অনেকে বুঝতে পারবেন না যে এখানে কিভাবে লিখতেছে। কিরকম দেখেন, 6p6 ইকুয়াল টু 6 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 720, 6p5 ইকুয়াল টু 6 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 720। এটা তখন পরবর্তীতে ডাইরেক্ট লিখবো। এখন বলতে পারেন যে 6 ফ্যাক্টরিয়াল কোথায় পাইলেন, আসলে এর নিচে কিছু ছিল কিন্তু ওই কিছু বিয়োগ করে 1 থাকে, এই জন্য নিচে লেখার দরকার নেই। ফ্র্যাকশন যেমন আমরা লিখি না যে a ডিভাইডেড 1 কি লিখি, কখনো সরাসরি a লিখি, a মানে নিচে একটা 1 আছে, তো বিষয়টা এইরকম। তাহলে 6p6 মানে নিচে যেহেতু 1 থাকে, আবার 6p5 এর ক্ষেত্রেও নিচে 1 থাকে, তাহলে নিচে কোনো কিছু লেখার দরকার নাই, ডাইরেক্ট ফ্যাক্টরিয়াল দিয়ে উপরের অংশটা নিয়ে কাজ করলে অ্যান্সার চলে আসে। এইরকম কথা পরে অনেকবার রিপিট হবে, আপনারা মনে রাখিয়েন, ঠিক আছে। আচ্ছা, 18 নম্বর হচ্ছে 1 2 3 4 5 সংখ্যাগুলো একবার মাত্র ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। এই অঙ্কটার অ্যান্সার 5 সেকেন্ডে বলা যাবে। কিরকম, এই যে 5 ফ্যাক্টরিয়াল সমান সমান 120। 18 নম্বর প্রশ্নের অ্যান্সার এইভাবে বলার জন্য কি জানা থাকা দরকার বলেন। এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই, তাসনিম মিশা বুঝতে পারছেন গাইস। তাহলে 18 নম্বর প্রশ্নের অ্যান্সার ডাইরেক্ট 5 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 120। ক্লিয়ার সবার? আচ্ছা, ওকে, নেক্সট আসি আমরা। এটা কিভাবে করলাম, কারণ হচ্ছে কি যে 4টা নিলেও যা, 5টা নিলেও তা, কিন্তু 3টা 2টা নিলে তখন কিন্তু হবে না, মানে এক কম হলে ডাইরেক্ট ফ্যাক্টরিয়াল এন এর মানটা দিলেই হয়ে যাবে। 19 নম্বর বলছে 2 3 4 5 6 7 8 এই অঙ্কগুলোর প্রত্যেকের সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 4 অঙ্কের কতগুলো পৃথক সংখ্যা গঠন করা যেতে পারে। তো এখানে আছে কটা, আছে 4 আর 3 7টা, আর আমাদের নিতে বলছে কটা, 4টা। তাহলে আমরা দুই ভাবে অঙ্কটা করতে পারবো। একটা হচ্ছে যে 7 থেকে 7p4 এটা ক্যালকুলেশন করবেন, আর একটা হচ্ছে এই যে 4টা চেয়ার 7টা সংখ্যা 7 গুণন 6 গুণন 5 গুণন 4, 4 5 20, 6 20 120, 7 12 84 মানে 840। এইটা ক্যালকুলেশনে এইখানে কিন্তু কাটাকাটি করার পরে এটাই আসবে। কোনটা সহজ বেশি বলেন? 19 নম্বর প্রশ্নটা, এই যে চেয়ার বা পজিশন যে বলতেছি বা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতেছি, এই বিষয়টা কি সবাই ধরতে পারতেছেন? কেন এখানে 4টা লিখলাম বলেন তো? আবার এই যে 2 3 4 5 6 7 8 এখানে এগুলো নাই কেন? মানে এই 4 সংখ্যা কি এই 4 সংখ্যা, এই 4 মানে কি এই 4 বলেন? এই 4 কিন্তু না। আচ্ছা, এখানে যদি 2 না দিয়ে 20 দিত, এখানে 30 দিত, এখানে 40 দিত, এখানে 50 দিত, এখানে 60 দিত, এখানে 70 দিত, এখানে 80 দিত, তারপরে কিন্তু অ্যান্সার 840টা হইতো না। স্যার এখানে 4 অঙ্ক বিশিষ্ট করছে তো, আচ্ছা সমস্যা নাই। এখানে যদি ডিজিটালকে চেঞ্জ করে দিত, বুঝছেন, এটা যদি 9 দিত, এটা যদি ধরেন আছে যে 7 দিত, 8 দিত, বা ভিন্ন ভিন্ন সংখ্যা দিত, তারপরে অ্যান্সার 840ই আসতো। এর কারণটা হচ্ছে আমরা তো 2 হাতওয়ালা মানুষ নাকি 1 হাতওয়ালা মানুষ নিয়ে বসাচ্ছি, এটা তো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে একটা মানুষ। তার মানে এইখানে এই 7 মানে হচ্ছে যে এইখানে টোটাল 1 2 3 4 5 6 7টা সংখ্যা আছে, এই 7 হচ্ছে ওই 7টা সংখ্যার 7। তার মানে এই ঘরটা বা এই 4টা পূরণ করা যাবে 7 ভাবে, 7 ভাবের 7, এই 7 কিন্তু এখানে বসে নাই। তারপরে একজন তো এখানে চেয়ারে বসে গেছে, তাহলে 7 জনের মধ্যে একজনের চ্যাপ্টার ক্লোজ করে দিলে আর থাকে 6 জন, তাহলে এখানে 6 ভাবে এই 4টা পূরণ করা যাবে। আবার একটা চেয়ার কমে গেল, এখন এটা চেয়ার কমাইতে পারেন অথবা এই লোকটা বসাইতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আর আছে কয়টা, 5টা, তাহলে 3 নাম্বার 4টা পূরণ করা যাবে 5 ভাবে। তারপরে আরো একজন কমে গেল, 4 নাম্বার 4টা পূরণ করা যাবে, মানে ধরেন 4 ভাবে, 3 বসে গেল। এরপরে তো আর চেয়ারে নেই, কাকে বসাবেন, কিভাবে বসাবেন? তাহলে এই কয়েকটা গুণ করলে অ্যান্সার। এটা ক্যালকুলেশন করলে কিন্তু শুভ ওই জিনিসটা আসে। কিভাবে আসে দেখেন, 7 ফ্যাক্টরিয়াল আর 7 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে উপরে 7 ফ্যাক্টরিয়াল, নিচে 3 ফ্যাক্টরিয়াল। এইখানে একটা ফ্যাক্টরিয়ালের কাটাকাটি শেখায়, সেটা খুব কাজে লাগবে। সেটা কি, এই 7 ফ্যাক্টরিয়াল মানে 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 2 1 না, ওগুলো না লিখে আমি এই যেখানে যে থামবো ওইখানে ফ্যাক্টরিয়ালটা লিখে রাখবো, এখানে ফ্যাক্টরিয়ালটা লিখে রাখলাম।
এই 3 ফ্যাক্টরিয়াল কেটে দিলে আমাদের এই জিনিসটাই আসতেছে এখানে, তাহলে নতুন কোনো কিছু না, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট আগাই। হ্যাঁ, প্রতিটি লেটার একবার ব্যবহার করে অরেঞ্জ থেকে কতগুলো 5 অক্ষরের শব্দ গঠন করা যাবে, প্র্যাকটিস গুলো আপনারা করে নেবেন। এরকম আরো আছে।